আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই 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 ভালো আছো। তোমাদের সাকিব ভাই আবারও তোমাদের সাথে আছি ওয়ান শট কেমিস্ট্রি। আজকের ক্লাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। তোমরা অনেকেই কমেন্টে রিকোয়েস্ট করতেছিলে ভাই এই 2 দিন যেন দ্বিতীয় পত্রগুলো আগে দেওয়া হয়, তো তারই ধারাবাহিকতায় আমরা কি করব, শুরুর দিকে সেকেন্ড পেপারের যে অংশগুলো দরকার সেগুলো আমরা আগে আগে শেষ করে ফেলবো। সো আমরা দেরি না করে কন্টেন্টে চলে যাই। দেখো, এক এটিএম সমান সমান কত প্যাসকেল। তো তোমাকে যদি বলা হয় এক এটিএম সমান সমান কত প্যাসকেল, তুমি জানো 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। অ্যান্সার কি? সি নাম্বারটা, একদম ইজি। পরের প্রশ্নটায় যদি যাই, এসএটিপি মানে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসএটিপিতে কোনো গ্যাসের আয়তন 24.789 লিটার। তাপমাত্রা কত? এসএটিপিতে তাপমাত্রা কত? আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। 25 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, এটা হচ্ছে এসএটিপির আমার তাপমাত্রা। আর এসটিপি কি? এসটিপিটা মনে রাখবা, এসটিপিটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস ভাইয়া। এসটিপিটা কি? 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। আর এটা কি হবে? 298 কেলভিন, সরি, ঠিক আছে, 298 কেলভিন, ঠিক আছে, 25 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা দেখো, এসএটিপি ও এসটিপিতে তাপমাত্রা পার্থক্য কত ডিগ্রি সেলসিয়াস? দেখো, এসএটিপি এবং এসটিপিতে তাপমাত্রা পার্থক্য কত? 25 ডিগ্রি সেলসিয়াস না? কত ডিগ্রি সেলসিয়াস? আমাদের প্রশ্ন করা হয়েছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এসএটিপি অ্যান্ড এসটিপিতে তাপমাত্রা পার্থক্য কত? 25 ডিগ্রি সেলসিয়াস। এসএটিপিতে 2 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত? দেখো কি বলছে, এসএটিপিতে 2 মোল অক্সিজেন গ্যাসের আয়তন কত? তো 1 মোল অক্সিজেন গ্যাসের যদি আয়তন হয় 24.789 লিটার, 789 লিটার, তাহলে 2 মোলের আয়তন কত হবে? তো 24.789 ইন্টু 2, তাহলে কি হবে? 48-এর একটু বেশি হবে। 24 দুগুণে 48 আর 7 দুগুণে 14, 49 সামথিং। অর্থাৎ ডি নাম্বারটা উত্তর। মুখে মুখেই করা যায় এইগুলা, সামনে কিন্তু লাগবে। বয়েলের সূত্রের সমীকরণের লেখচিত্র কোন ধরনের? সো বয়েলের সূত্রের সমীকরণের লেখচিত্রটা কোন ধরনের হবে? সো আমরা জানি বয়েলের সূত্র কি দেয়? আইসোথার্ম বা, ঠিক আছে, সমতাপীয় রেখা দেয়। বয়েলের সূত্র কি দেয়? আমরা জানি বয়েলের সূত্র ভি ইজ প্রপোর্শনাল টু, একটু খেয়াল করো, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, যখন তাপমাত্রা আর মোল সংখ্যা কি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। সো কি কনস্ট্যান্ট থাকে? তাপমাত্রা। সো আইসোথার্ম রেখা দেয়। কি দেয় ভাইয়া? আইসোথার্ম বা সমতাপীয় রেখা দেয়। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ও চাপের সম্পর্কযুক্ত রেখা কোনটি? দেখো, স্থির তাপমাত্রায় বলে দিচ্ছে, কোথায়? স্থির তাপমাত্রায়, মানে কি তাপমাত্রা ফিক্স রেখে আয়তনের সাথে চাপের সম্পর্ক কি? আয়তনের সাথে চাপের সম্পর্ক দেখো, আমরা পি বনাম ভি যদি আঁকি, ঠিক আছে, আমাদের কি পাবো? অধিবৃত্তাকার রেখা পাবো না? ঠিক আছে, বয়েলের সূত্রের গ্রাফ, উত্তর কি? অধিবৃত্তাকার। ক্লিয়ার স্যার? আর এগুলা কি? এই যে গ্রাফটা পাচ্ছি এটা কি? সমতাপীয় রেখা। দেখো, কোন লেখচিত্রটি আইসোথার্ম সমর্থন করে? কোনটা আইসোথার্ম সমর্থন করে? একদম সিম্পল। দেখো, ভি বনাম 1/p, মূলবিন্দুগামী সরল রেখা, ঠিক আছে, এইটাই সমর্থন করে। পি বনাম টি, এটা তো আইসোথার্ম না। পিভি বনাম টি, এটাও আইসোথার্ম না, ঠিক আছে। তারপর কি হবে? এটা পিভি বনাম পি হইবে বা ভি হবে। ভি বনাম টি, এটাও আইসোথার্ম না। সো আইসোথার্ম কি? দেখো, এই যে তাপমাত্রাগুলো কনস্ট্যান্ট, সমতাপীয় রেখা, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে স্যার। পরেরটাই যাই, তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তনশীল হয় কোনটিতে? তোমাকে কি বলা হয়েছে? তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তনশীল হয় কোনটিতে? এটা কি? বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। দেখো, আয়তন পরিবর্তন হয় চার্লসের সূত্রে, ঠিক আছে, তাপমাত্রার সাথে আয়তন। দেখো, চার্লসের সূত্রে কি হয়? চাপটা কনস্ট্যান্ট, প্রেশার কনস্ট্যান্ট। চার্লসের সূত্রে কি? চাপটা কনস্ট্যান্ট। আর কি কি পরিবর্তন হয়? ভি ইজ প্রপোর্শনাল টু টি, তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তন হয়। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাপমাত্রা কমলে আয়তন কমে। পরের প্রশ্নটা যাই, কোনটি পরম শূন্য তাপমাত্রা? আমরা জানি 0 কেলভিনকে কি বলা হয়? 0 কেলভিন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়, বা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে কি বলা হয়? পরম শূন্য তাপমাত্রা বলা হয়। সো অ্যান্সার কি? এই যে -273 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্সার ডি নাম্বারটা। পরের প্রশ্নে যদি যাই, পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হয়? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন থিওরিটিক্যালি 0 হয়, মানে তাত্ত্বিকভাবে 0 হয়, সেটাকে
পরম শূন্য তাপমাত্রা বলা হয়, তাহলে গ্যাসের আয়তনটা কি হবে? আয়তনটা শূন্য হবে। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হবে ভাইয়া? শূন্য হবে। পরের প্রশ্নে যদি যাই, -273 ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেনের মোলার আয়তন কত ডেসিমিটার কিউব? সো দেখো -273 ডিগ্রি সেলসিয়াস মানে কি? মানে কি 0 কেলভিন তাপমাত্রা। এটা দ্যাট মিনস কি 0 কেলভিন তাপমাত্রায় নাইট্রোজেনের মোলার আয়তনটা কত? 0 কেলভিন তাপমাত্রায় নাইট্রোজেনের মোলার আয়তন কত? শূন্য। ঠিক আছে, কারণ পরম শূন্য তাপমাত্রায় আয়তন কি হয়? থিওরিটিক্যালি 0 হয়। বুঝছো? পরম শূন্য তাপমাত্রায় আয়তনটা কি থিওরিটিক্যালি 0 হয়। সো কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। পরেরটা দেখো, VT = V0 প্লাস V0 T ডিভাইডেড বাই 273। সো এখন বলছে V0 বাই 273, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে মেইনলি বেসিক্যালি আয়তন প্রসারাঙ্ক। ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে আয়তন প্রসারাঙ্ক। V0 বাই 273, এটাকে কি বলা হয়? আয়তন প্রসারাঙ্ক। তারপর দেখো, গেলুসাকের চাপের সূত্র নিচের কোনটি? কি বলছে? গেলুসাকের চাপের সূত্র নিচের কোনটি? সো গেলুসাকের চাপের সূত্র একটু খেয়াল করো, এখানে কি আয়তনটা স্থির থাকবে, ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে গেলুসাকের সূত্রে। তো চাপ P ইজ প্রপোর্শনাল টু T, অর্থাৎ ক নাম্বারটা। বুঝতে পারছো? আয়তন এবং মোল সংখ্যা স্থির, চাপ P ইজ প্রপোর্শনাল টু T, আমরা সবাই জানি। তারপর দেখো, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের P/T বনাম T লেখচিত্রটি কেমন হবে? একটু খেয়াল করো, P/T বনাম T, একটু খেয়াল করো, P/T যখন হবে এটা কি হবে? এক্স অক্ষের সমান্তরাল হবে, তাই না? P/T বনাম T, এটা কি হবে? এক্স অক্ষের সমান্তরাল গ্রাফ হবে। পরের প্রশ্নটায় যদি যাই, নিচের কোনটি অ্যাভোগাড্রোর সূত্র? ঠিক আছে, অ্যাভোগাড্রোর সূত্র কি? V ইজ প্রপোর্শনাল টু N, আমরা সবাই জানি, অর্থাৎ আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। অ্যাভোগাড্রোর সূত্রটা কি? আয়তন মোল সংখ্যার সমানুপাতিক, V ইজ প্রপোর্শনাল টু N। তারপর দেখো, 1.5 ATM চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 0.5 লিটার হলে উক্ত তাপমাত্রায় দ্বিগুণ চাপে গ্যাসটির আয়তন কত? কি বলছে? 1.5 ATM চাপে, এটা ধরলাম হচ্ছে P1, 25 ডিগ্রি সেলসিয়াস এটা ধরলাম হচ্ছে T1, একটি গ্যাসের আয়তন, তারপর ধরলাম এটা হচ্ছে V1, হলে উক্ত তাপমাত্রায় দ্বিগুণ চাপে, অর্থাৎ P2 = 2P1 দ্বিগুণ চাপ, গ্যাসটির আয়তন কত হবে? আয়তন V2 = what? আর একই তাপমাত্রা বলছে, উক্ত তাপমাত্রা মানে তাপমাত্রাটা চেঞ্জ হয়নি। সো দেখো, আমরা সূত্র কি জানি? P1 V1 = P2 V2, এটা আমরা সবাই জানি। সো এখন দেখো, P1 V1 কত দিচ্ছে? V1 0.5 লিটার, P2 কি? 2P1, V2 বের করতে চাইছে। সো এখন দেখেন স্যার, ইজিলি আমি কাটতে পারি। কি কি কাটতে পারি? এই P1 এই P1 কাটতে পারি। V2 সমান সমান কি দেখো তো, এইখানে V2 আসবে 0.5 × 1/2, মানে 0.25 আসবে, 0.25 লিটার। সো অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, 0.25 লিটার। একদম সিম্পলি হয়ে যাবে। পরের প্রশ্নটা দেখি, স্থির চাপে V সেন্টিমিটার কিউব আয়তনের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হলে গ্যাসের আয়তন কত সেন্টিমিটার কিউব? তো এটা কিভাবে বের করব? দেখো, গ্যাসের আয়তন একটা নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের আয়তন বলছে এবং একটা তাপমাত্রায় দেওয়া আছে। সো সেক্ষেত্রে চার্লসের সূত্র অ্যাপ্লাই করব, VT = V0 × 1 + T/273। সো V0টাই কি হবে? স্থির চাপে আয়তন কত? V সেন্টিমিটার কিউব, 1 + 20 ডিভাইডেড বাই 273। ক্যালকুলেটরে বসায় দাও, ক্যালকুলেটরে বসাইলে দেখবা 1.073 এত ভি আসতেছে। ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে দেখবা 1.073 এত ভি আসতেছে। তারপর 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 290 মিলিলিটার কোনো গ্যাসকে স্থির চাপে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতলীকরণ করলে গ্যাসটির পরিবর্তিত আয়তন কত? ভালোভাবে বুঝছো কি বলছে? তাপমাত্রা T1 দিয়ে দাও 17 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রায় 290 মিলিলিটার, এটা V1 দিয়ে দাও। কোনো গ্যাসকে স্থির চাপে, চাপ ফিক্সড, T2 কত? 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি নেওয়া হয়, শীতলীকরণ করলে গ্যাসটির পরিবর্তিত আয়তন কত? সো আমরা কি জানি? V1/T1 = V2/T2। সো আমাদের V2 বের করতে হবে।
তো ভি2 কীভাবে বের করবো? V1/T1 ইন্টু T2। V1 কত আমাদের? V1 হচ্ছে 290 মিলিলিটার, দিয়ে দিলাম। T1 কত? 17 ডিগ্রি সেলসিয়াস। 273-এর সাথে 17 যোগ করলে কত হয়? 73 আর সাথে 80, 290 ইন্টু T2 কত? T2 হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 286। সো একবারে এসে পড়ছে, দেখো ক্যালকুলেশন। 290 কাটা কি থাকে? 286 থাকে। কি থাকে ভাইয়া? 286 অবশিষ্ট থাকে। পরেরটা দেখি। নির্দিষ্ট আয়তনে হিলিয়াম গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ততক্ষণ শীতল করা হলো যতক্ষণ না এর চাপ অর্ধেক হয়ে যায়। গ্যাসটির পরিবর্তিত তাপমাত্রা কত? দেখো, নির্দিষ্ট আয়তন অর্থাৎ ভলিউম ফিক্সড। হিলিয়াম গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ এটা T1, ততক্ষণ পর্যন্ত শীতল করা হলো যতক্ষণ না এর চাপ অর্ধেক হয়ে যায়। অর্থাৎ প্রথমে যদি চাপ P1 হয়, P2টা কি? P1/2, অর্থাৎ চাপ অর্ধেক হয়ে গেছে। গ্যাসটির পরিবর্তিত তাপমাত্রা কত? অর্থাৎ T2 কত? T2 চাইছে। সো আমরা কি জানি? P1/T1 ইকুয়াল টু P2/T2, এটা তো আমরা জানি। সো আমরা যদি T2 বের করি ইকুয়াল টু P2/T1 ডিভাইডেড বাই P1। সো P2 কত আমাদের ভাইয়া? P2টা বসায় দাও। P2টা কি? P1-এর অর্ধেক, অর্থাৎ P1/2, আর P1-এর জায়গায় তো P1 বসবো। T1 কত? 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273 কেলভিন। সো এখন দেখেন স্যার, আমাদের রেজাল্টটা কি আসে? আমাদের রেজাল্টটা আসবে সিম্পলি P1 কাটা 273-এ 2 দিয়ে ভাগ দাও, কত আসে? 273/2, 136.5 ডিগ্রি সেলসিয়াস আসে, সরি কেলভিন আসে। এইটা যদি ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করতে চাই, 136.5 থেকে তোমার 273 বাদ দিতে হবে। তাহলে কত পাই আমি? 136.5 মাইনাস 273, তাহলে কত হয়? -136.5, -136.5 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্সার কি? বি নাম্বারটা। বুঝা গেছে? একদম সহজ জিনিস, জাস্ট ঠান্ডা মাথায় করবা, সব দেখবা হয়ে গেছে। পরের প্রশ্ন দেখি। এসআই এককে আর মোলার গ্যাস ধ্রুবকের মান কত? এসআই একক বলছে কিন্তু, হ্যাঁ দেখো, অনেকে আবেগের বসে বলবে 0.082 লিটার এটিএম, এটা তো পড়ছি, দিয়ে দেই, বাট এটা দিলে হবে না। এটা কি দিতে হবে? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা দিতে হবে। এসআই এককটা বুঝতে হবে। ওকে, 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তারপর দেখো, বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটা? বোল্টজম্যান ধ্রুবকের একক এটা কি? জুল পার কেলভিন, এটা একটু মাথায় রাখবে, জুল পার কেলভিন। আরেকটা একক আছে জুল পার মলিকিউল পার কেলভিন, বুঝে গেছে? সো বোল্টজম্যান ধ্রুবকের একক কি? জুল পার কেলভিন। পরেরটা যদি যাই, 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি? সো আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি? PV = nRT, তাই না? এখন যখন 8 গ্রাম হিলিয়াম গ্যাস বলবে, তো হিলিয়াম গ্যাসের মোল সংখ্যা বের করতে হবে, W/M। তো একটু খেয়াল করো, W কত? 8 গ্রাম। হিলিয়ামের ভর কত? হিলিয়ামের ভর হচ্ছে 4, তো মোল সংখ্যা কত? 2। তাহলে PV = কি আসে? 2RT। শেষ। সো অ্যান্সার কি? সি নাম্বারটা, PV = 2RT। সো এগুলো ঘাবড়ানোর কিছু না, একদম সহজ জিনিস। 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? অর্থাৎ তোমাকে যদি বলা হয় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য, একই সেম ভাবে দেখো তো, PV = nRT, তুমি সূত্র জানো আদর্শ গ্যাসের, N = W/M। আমরা জানি W = কত? 22 গ্রাম, কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44। সো 22/44 কত? 22/44 হচ্ছে হাফ, ঠিক আছে, বা 0.5 মোল। বুঝে গেছে? সো আমরা যদি দেই 0.5 RT বা হাফ RT দিলাম, আর এটা তো পিভি, এরকম তো কিছু নাই, তো আমরা এরকম এই 2টা এই পাশে নিয়ে যেতে পারি, 2PV = RT। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? অ্যান্সার কি? এ নাম্বারটা, 2PV = RT। সো এগুলো বুঝে বুঝে করলে তোমার কিন্তু প্যারা নাই, তুমি কিন্তু একবারে সব কিছু পারবা। আর তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, এইবার ভাইয়া ডিসিশন নিচ্ছি হচ্ছে একা ভার্সিটি কেমিস্ট্রিটা শেষ করব, একা। ঠিক আছে, আমাদের তো এসিএসে অনেকগুলো টিচার থাকে, বাট আমি আস্তে আস্তে পড়ানো ছেড়ে দিব। সো আমার ইচ্ছা হচ্ছে শেষ দিকে 2022 সালে 2021 সালে যেমন একা একটা হচ্ছে পুরা কেমিস্ট্রি
পড়াইছিলাম ঠিক সেমভাবে 2025-এ আমি চাচ্ছি হচ্ছে ভার্সিটি কেমিস্ট্রিটা একা পুরাটা A to Z তোমাকে গুছিয়ে দিতে। সো যারা যারা ইন্টারেস্টেড আছো যে ভার্সিটি কেমিস্ট্রিটা ভাইয়ের সাথে শেষ করবা, ডেসক্রিপশনে ভাইয়ের হচ্ছে কেমিস্ট্রি কোর্সের ভার্সিটি কেমিস্ট্রি কোর্সের লিঙ্ক দেওয়া আছে একদম মিনিমাম প্রাইসে, এবং সুন্দরভাবে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার যতগুলা ভার্সিটি আছে সবগুলোর জন্য মনে করো সুন্দরভাবে গুছিয়ে দিব। আবার ভাইয়া অফলাইনেও পড়াবো, অফলাইনেও ভার্সিটি ব্যাচে পড়াইতে অনেক মন চাচ্ছে। সো কোন এরিয়াতে শুরু করা যায় অফলাইন ভার্সিটি, ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করো যে এরিয়াটা সুবিধাজনক হবে ওই এরিয়ায় আমি শুরু করব। ওকে, পরবর্তীটাই যাই। দেখো এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর 1.43 গ্রাম হলে গ্যাসটি কত? দেখো এইখানে কি বলে দিছে, আয়তন বলে দিছে, ঠিক আছে, তারপরে কি বলে দিছে, ডাব্লিউ বলে দিছে। এখন গ্যাসটি কোনটা? সো আমরা কি জানি, একটা সূত্র জানি, পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? আবার আমরা কি জানি, পিভি ইকুয়াল টু এন ইকুয়াল টু কি জানি আমরা, ডাব্লিউ বাই এম আরটি, তাই না? সো এখন দেখো আমার সূত্রটা আণবিক ভর বের করতে হবে, এম ইকুয়াল টু ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। কেন এরকম করলাম? কারণ আণবিক ভর বের করতে পারলে আমি জানতে পারবো যে আমার কোন গ্যাসটা আছে। ডাব্লিউ কত? 1.43। ওকে, তারপরে হচ্ছে আমার এটা তো গ্রামে আছে, আমি আর এর মান বসাবো 0.0821, কারণ কি লিটার এটিএমে, দেখো আয়তনটা লিটারে আছে। তাপমাত্রা কত? এসটিপি মানে 0°C বা 273 কেলভিন। ওকে, চাপ কত? চাপ এসটিপিতে চাপ কত? 1 ATM আমরা জানি, অ্যান্ড আমাদের আয়তন কত? 1 লিটার। ওকে, সো এটা যখন বসাবো আমি, তাহলে আণবিক ভরটা পেয়ে যাব। দেখো ক্যালকুলেশন করি, 1.43 ইন্টু 0.0821 ইন্টু 273, 32.05, 32.05। তো 32 কার? দেখো অক্সিজেন, 16 দুগুণে 32, অ্যান্সার কি? বি নাম্বারটা হবে। অ্যান্সারটা কি হবে ভাইয়া? বি নাম্বারটা হবে। পরেরটা দেখো, একই তাপমাত্রা ও চাপে সমপরিমাণ এ, বি ও সি গ্যাস পৃথকভাবে সম আয়তনে রক্ষিত আছে। এখানে এম অফ এ, এম অফ সি, এম অফ বি হলে কোনটি সঠিক? মানে কি বলছে, এ এর আণবিক ভর বেশি, তারপরে সি, তারপরে বি। এখন দেখো আমরা কি জানি, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, আমরা কি জানি, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আরটি, তাই না? সো আয়তন যেহেতু স্থির, সম আয়তন বলে দিচ্ছে, তাই চাপ আণবিক ভরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার আণবিক ভর বেশি তার চাপটা কি হবে? সবচেয়ে কম হবে। বুঝতে পারছো? অর্থাৎ এম অফ এ এর চাপ সবচেয়ে কম, অর্থাৎ পি অফ এ এর চাপ সবচেয়ে কম, তারপর পি অফ সি, তারপরে পি অফ বি, অর্থাৎ ডি নাম্বারটা রাইট অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? একদম ইজি। পরের প্রশ্নটা যদি দেখি, স্থির উষ্ণতায় মানে স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ বাড়ালে ঘনত্বের কি হয়? সো ঘনত্ব দেখো আমরা কি জানি, পিভি ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি। তো একটু খেয়াল করো, এম আর ভি, দেখো পিএম ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি আর টি। তো ডাব্লিউ বাই ভিকে আমরা কি বলি? ঘনত্ব। ডি ইকুয়াল টু পিএম বাই আর টি, আমরা কি লিখতে পারি? ডি ইকুয়াল টু পিএম বাই আর টি, ঘনত্ব। এখন দেখো গ্যাসের চাপ বাড়ালে ঘনত্ব, দেখো ঘনত্ব আর চাপ কি সমানুপাতিক না? ডি ইজ প্রপোর্শনাল টু পি। সো চাপ বাড়ালে ঘনত্ব কি হবে? বাড়বে। সো গ্যাসের চাপ যদি বাড়াই আমাদের ঘনত্বটা কি হবে? বাড়তে থাকবে। পরের প্রশ্ন যদি দেখি, 100°C তাপমাত্রায় 2.05 ATM চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব কত? কি বলছে? 100°C তাপমাত্রায় 2.05 ATM চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব কত? ঘনত্ব ডি ইকুয়াল টু আমরা কি জানি, পিএম বাই আরটি। সো চাপ কত? 2.05 ATM, আণবিক ভর কত কার্বন ডাইঅক্সাইডের? 44, আর কত? 0.0821 লিটার এটিএম এককে বসাইলাম, যেহেতু এটা এটিএম নিছি আমরা। আর তাপমাত্রা কত? 100°C মানে 373 কেলভিন। সো এটা যদি বসাই দিই আমরা, একটু ক্যালকুলেশন করলে দেখি আমাদের কি রেজাল্ট আসে। 2.05 ইন্টু 44 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 373। সো কত আসে ভাইয়া? 2.95, 2.95। সো অ্যান্সার কি? 2.95। শেষ। ঘনত্ব গ্রাম পার লিটার, এককটা বসাই দাও, গ্রাম পার লিটার, একদম সিম্পল। পরের প্রশ্নটা যদি দেখি, হিলিয়ামের উৎক্রমণ তাপমাত্রা কত? হিলিয়ামের উৎক্রমণ তাপমাত্রা আমরা সবাই জানি -240°C। পরের প্রশ্নটা, 0.25 মোল একটি গ্যাস 24.63 ATM চাপে
0.5 মোলার আয়তনের পাত্রে আছে, কত তাপমাত্রায় গ্যাসটি আদর্শ আচরণ করবে? তাপমাত্রা চাইছে, সো আমরা কি জানি পিভি ইকুয়াল টু এনআরটি, তাই না? তো আমাদের যেহেতু তাপমাত্রা চাইছে, তাপমাত্রা টি ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই এনআর, যেহেতু সব কিছু দিয়ে দিচ্ছে। চাপ কত? 24.63 বসায় দেই। আয়তন কত আমাদের? আয়তন হচ্ছে 0.5 লিটার। মোল সংখ্যাও দিয়ে দিচ্ছে 0.25 মোল। আর মোলার গ্যাস ধ্রুবক কত বসাবো? 0.0821 বসায় দিই, আমরা রেজাল্টটা পেয়ে যাব হোপফুলি। দেখো 24.63 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.25 ইন্টু 0.0821, তাহলে কত আসে? 600। সো 600 কেলভিন আছে অপশনে। অ্যান্সার কি? ডি নাম্বারটা, 600 কেলভিন। পরেরটা দেখি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে ডিই ডিভাইডেড বাই ডিভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, এটা মানে কি? এটা মানে হচ্ছে 0। এটা কি 0 হবে? এটা দিয়ে কি বুঝায়? এটা ইকুয়াল টু 0 দিয়ে কি বুঝায়? অর্থাৎ মনে করো আয়তন যদি স্থির থাকে, তাহলে এই যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে? পরিবর্তন হবে না, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখো বাস্তব গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা দেখছি, ঠিক আছে, ডিই বাই ডিভি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এটা কি হয়? 0 হয়। বাট বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি এটা 0 হবে? না, প্রথমটা হবে না। তারপরে দেখো জেড ইকুয়াল টু 1 আমরা জানি, আর জেড 1 হবে না, কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1 হয়, কারণ আমরা জানি বিচ্যুতির নাই, তাই না? আদর্শ গ্যাসের বিচ্যুতি নাই। আর হচ্ছে 3 নম্বর অপশনটা যদি দেখি, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এটাও কি আমাদের বাস্তব গ্যাসেরই সমীকরণ। সো অ্যান্সার কি? 2 এবং 3। পরের প্রশ্নটা যদি যাই, এমাগা লেখচিত্রে কোনটি অধিক ঋণাত্মক বিচ্যুতি দেখায়? অলওয়েজ মনে রাখবা, যখন প্রশ্নে অ্যামোনিয়া থাকবে, অ্যামোনিয়া সবচাইতে বেশি বিচ্যুতি দেখায়। চোখ বন্ধ করে অ্যামোনিয়া থাকলে অ্যামোনিয়া সবচাইতে বেশি বিচ্যুতি দেখায়। বাকি যেগুলো আসবে সেগুলো কি? আণবিক ভর যার বেশি তার বিচ্যুতি বেশি। এইভাবে তুমি সলভ করবে। দেখো কোন গ্যাসটি বয়েলের সূত্র থেকে সবচেয়ে কম বিচ্যুতি দেখায়? দেখো আমি একটু আগে কি বললাম? যার আণবিক ভর বেশি তার বিচ্যুতি বেশি। তাহলে যার আণবিক ভর কম তার বিচ্যুতি কম। দেখো হাইড্রোজেনের আণবিক ভর কি? কম, তার বিচ্যুতি কম। তারপরে আসেন পরেরটা যদি যাই, বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি? পিভি ইকুয়াল টু এনআরটি বাস্তব গ্যাসের সমীকরণ না। পিভি ইকুয়াল টু আরটি তাও না। পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি, এটাই কি বাস্তব গ্যাসের সমীকরণ। পরের প্রশ্নে যদি যাই, 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য বাস্তব গ্যাসের সমীকরণ কি? সো এই যে এইভাবেই আগে যেমন করছি না, মোল সংখ্যা হাইড্রোজেন গ্যাস, তাই না, 4 ডিভাইডেড বাই 2 ডাব্লিউ বাই এম, মোল সংখ্যাটা বের করবো কত? 2 মোল। তো পি প্লাস এন স্কোয়ার এ, এন কত? 2, তাই না? 2 স্কোয়ার মানে কি? 4a ডিভাইডেড বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি, এন এর ভ্যালু কত? 2 ইকুয়াল টু 2RT, অর্থাৎ সি নাম্বারটা রাইট অ্যান্সার। পরেরটা যদি যাই, কিরূপ চাপে ও তাপমাত্রায় কোনো বাস্তব গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মোটামুটি মেনে চলবে? দেখো বাস্তব গ্যাস কি করবে? আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে কখন? আমরা জানি উচ্চ তাপমাত্রা নিম্ন চাপ, পড়তে পড়তে মুখে ফেনা তুলে ফেলছি। উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে কি হবে? বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। পরের প্রশ্ন, গ্রাহামের ব্যাপন সূত্রের গাণিতিক রূপ কোনটি? তা আমরা জানি গ্রাহামের ব্যাপন সূত্র কি? ঘনত্বের, ঠিক আছে, বর্গমূলের ব্যস্তানুপাতিক। আমরা কি জানি? ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তারপরে আসি এইটার ক্ষেত্রে, দেখো আমরা কি জানি? গ্রাহামের ব্যাপন সূত্র আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? তো আমরা এখান থেকে লিখতে পারি R1 বাই R2 ইকুয়াল টু রুট ওভার M2 ডিভাইডেড বাই M1, তাই না? সো এইখান থেকে কিন্তু আমরা আসতে পারি, দেখো R1 ইন্টু রুট ওভার M1 ইকুয়াল টু R2 ইন্টু রুট ওভার M2, এরকম কিছু আছে অপশনে। অ্যান্সার কি? এ নাম্বারটা দেখো, R1 ইন্টু রুট ওভার M1 ইকুয়াল টু R2 ইন্টু রুট ওভার M2। পরের প্রশ্নে যদি যাই, কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি? মনে রাখবা হালকা গ্যাসের ব্যাপন হার সবচেয়ে বেশি। কি? হালকা গ্যাস মানে যার আণবিক ভর কম, হালকা গ্যাসের কি ব্যাপন হারটা বেশি হয়। এখন দেখো মিথেন, প্রোপেন, ইথেন, বিউটেন, তো মিথেন কি সবচেয়ে? কি দেখো, মিথেন 1টা কার্বন, প্রোপেনে 3টা কার্বন, ইথেনে 2টা কার্বন, বিউটেনে 4টা কার্বন। সো হালকা গ্যাসের ব্যাপন হার কি হবে? অলওয়েজ বেশি হবে। কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান? এখন দেখতে হবে কার আণবিক ভর সমান। যাদের আণবিক ভর সমান তাদের ব্যাপন হার সমান। যেমন কার্বন মনোক্সাইড, কার্বন কত? 12, অক্সিজেন কত? 16। তাহলে এটা কত? কার্বন মনোক্সাইড, একটু খেয়াল করো, 12 আর 16 কত হয়? 38। বাট অক্সিজেন কত? 32 হবে না। তারপরে দেখো আমাদের নাইট্রোজেন কত? এটা 28 হবে। আর এটা কি হবে? 12 দুগুণে 24 আর 4 28। দেখো দুইটার আণবিক ভর কিন্তু সেম। ক নাম্বারটা উত্তর। বাকিগুলো তুমি একটু মিলাই নিও। অ্যান্সার কি? যাদের আণবিক ভর সমান তাদের ব্যাপন হারও সমান হবে।
পরেরটা যদি দেখি, ডাল্টনের আংশিক চাপ সূত্র প্রযোজ্য কোন ক্ষেত্রে? দেখো ডাল্টনের আংশিক চাপ সূত্রে কি বলছে ভাই? ডাল্টনের আংশিক চাপ সূত্রে বলছে পরস্পর অমিশ্রণীয় গ্যাস হইতে হবে, মানে দুইটা গ্যাস একসাথে মিশতে পারবে না, অমিশ্রণীয় গ্যাস হইতে হবে। এরকম গ্যাস কারা কারা আছে? এখানে অপশনে দেখবা নাইট্রোজেন আর অক্সিজেন, এরা কি পরস্পরের সাথে মিশ্রিত হবে না। ওকে, তারপরে যদি যাই, কোন মিশ্রণটি ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে? সো এইখানে দেখি কারা কারা অমিশ্রণীয় আছে। দেখো এই যে এইখানে কি আছে, ইথেন আর নাইট্রোজেন। ইথেন আর নাইট্রোজেন কি পরস্পরের সাথে কি মিশ্রিত হবে? হবে না। সো এরা কি ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে। পরেরটাই যদি যাই, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত? আমরা সবাই জানি, এটা মুখস্থ করে রাখবো, 0.78 atm। পরের প্রশ্ন, 1.032 গ্রাম অক্সিজেন এবং 0.053 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত? দেখো এখন মোল ভগ্নাংশ কি জানি, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। এখন নিজের মোল সংখ্যা ধরো কার্বন ডাইঅক্সাইড, এটা আমি কি বলবো, এন অফ কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল, মানে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের মোল সংখ্যা। তো কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? 0.573 ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইডের ভর দাও 44, আর ডিভাইডেড বাই কি হবে 1.032 ডিভাইডেড বাই অক্সিজেন কত 32 যোগ 0.573 ডিভাইডেড বাই 44। তো এখন ক্যালকুলেশন করলে যেটা আসবে রেজাল্ট সেটাই। তো একটু ক্যালকুলেশন করি আমরা। দেখো 0.573 ডিভাইডেড বাই 44 ডিভাইডেড বাই 1.032 ডিভাইডেড বাই 32 যোগ 0.573। ক্যালকুলেটর চাপতে কিন্তু ভুল করো না, তাহলে কিন্তু পরীক্ষার হলে ধরা খাবা। তাহলে কত আসে? 0.28 বা 0.29, 0.287। ওকে, আছে ডি নাম্বারটা, বুঝে গেছে? সো মোল ভগ্নাংশ কি করবা, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, অর্থাৎ যার মোল ভগ্নাংশ বের করতে বলছে সেটার ক্ষেত্রে তুমি নিজের মোল সংখ্যাটাকে টোটাল মোল সংখ্যা দিয়ে ভাগ করে দিবা। পরেরটা দেখি, 20 ও 30 মোল সংখ্যা বিশিষ্ট এ ও বি গ্যাস দ্বয়ের মিশ্রণের মোট চাপ দিয়ে দিছে, এ গ্যাসের আংশিক চাপ কত? তো আমরা কি জানি, আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে দেখো মনে করো আমাদের এ গ্যাসের আংশিক চাপ বের করতে বলছে, তো এ গ্যাসের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ দিতে হবে, এটা হচ্ছে আমাদের সূত্র। এ গ্যাসের মোল ভগ্নাংশ কিভাবে করব? দেখো এর নিজের মোল সংখ্যা কত 20, টোটাল মোল সংখ্যা কত 20 যোগ 30 মানে 50। আচ্ছা এটা কি মোল ভগ্নাংশ পেয়েছে, মোট চাপ কত 12 atm। তো এখন আমরা করি ক্যালকুলেশন করলে 20 ডিভাইডেড বাই 50 ইন্টু 12, তাহলে কত আসে ভাইয়া 4.8। কি আসে ভাইয়া 4.8। সো আসে অপশনে অ্যান্সার কি বি নাম্বারটা। এগুলো কিন্তু আসে পরীক্ষায়, এই যে মোল ভগ্নাংশ আংশিক চাপ আসে, এবং সূত্রগুলো মনে রাখলেই হয়। পরীক্ষার হলে কি হয়, আমাদের মাথায় সূত্রগুলোই থাকে না। সো সূত্রগুলো মনে থাকলে তুমি ইজিলি অ্যান্সার করে দিতে পারবা। তারপর দেখো 10 মোল এ 30 মোল বি, আচ্ছা একই প্রশ্ন আই থিঙ্ক একটু জাস্ট চেঞ্জ হয়েছে আর কি। এ গ্যাসে আংশিক চাপ কত, এইটা এইচডব্লিউ, এটা আর আমার করার দরকার নাই, একই ধাঁচের প্রশ্ন, মানে একটু ডাটা চেঞ্জ হয়েছে। তারপর দেখো মিশ্রণের মোট চাপ কত, এই যে পুরো একটা মিশ্রণ দিয়ে রাখছে। তো এই ধরনের পাত্রের ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে মোট চাপ পি ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3 ডিভাইডেড বাই কি করি ভি টোটাল করে দিই, বুঝা গেছে? ভি টোটাল মানে পুরো আয়তনটা। সো এখানে দেখো P1 V1 কত আসবে 0.8 আসবে, 1 গুণ করলে যোগ P2 V2 কত আসবে, এখানেও 0. কত আসবে 7, P3 V3 কত আসবে মিশ্রণ। ও আচ্ছা, এখানে তিনটা না দুইটাই পাত্র, বুঝছো? এখানে মিশ্রণের আয়তন বলে দিছে 1.5 লিটার, যে পাত্রে নিছে নতুন পাত্রে 1.5 লিটারের পাত্রে নিছে। তাহলে দেখো কত আসবে, এটা তো 1 atm আসবে। দেখো 0.8 আর 0.7 যোগ করলে হ্যাঁ অ্যান্সার কি 1 atm, অর্থাৎ বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। পরেরটা যদি দেখি, গ্যাসের গতিতত্ত্ব কিসের উপরে নির্ভর করে? দেখো তো গ্যাসের গতিতত্ত্ব চাপ এবং আয়তনের উপরে, তাপমাত্রা ও গ্যাসের প্রকৃতির উপরে, চাপ তাপমাত্রার উপরে, গ্যাসের প্রকৃতি ও ঘনত্বের উপরে। তো গ্যাসের গতিতত্ত্ব কি তাপমাত্রা এবং গ্যাসের প্রকৃতির উপরে ডিপেন্ড করে। কিসের উপরে ডিপেন্ড করে? তাপমাত্রা এবং গ্যাসের গতি প্রকৃতির উপর ডিপেন্ড করে। স্থির চাপে গ্যাসের গতিবেগ ঘনত্বের কি হবে? দেখো তো গ্যাসের গতিবেগ কি হবে, ঘনত্বের বর্গমূলের কি হবে, ব্যস্তানুপাতিক না সমানুপাতিক? দেখি CRMS আমরা কি জানি √3RT ডিভাইডেড বাই M। আরেকটা সূত্র আছে √3P ডিভাইডেড বাই D, মানে ঘনত্বের। তো
এইটা যদি দেখো ঘনত্বের কি হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, অ্যান্সার কি ডি নাম্বারটা। তো গ্যাসের গতিবেগ কি হবে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তারপর দেখো 1 মোল গ্যাসের গতিশক্তি সমীকরণ কোনটি? তো 1 মোল গ্যাসের গতিশক্তি সমীকরণ কি? আমরা n মোল গ্যাসের গতিশক্তি আমরা জানি E = 3/2 nRT। যখন 1 মোল আসবে n এর ভ্যালু কত 1, তো 3/2 RT। অনেকে আবেগের বসে বি দিয়ে দেয়, অ্যান্সার কি সি নাম্বারটা। পরিবেশ রসায়ন খুবই ইজি একটা চ্যাপ্টার, খুবই ইজি একটা চ্যাপ্টার, সো এটা ভুল করা যাবে না। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 গ্রাম মিথেন গ্যাসের গতিশক্তি কত? সো গতিশক্তি E = আমরা কি জানি 3/2 nRT। তো nটা বের করতে হবে, মোল সংখ্যা n, 8 ভাগ মিথেনের ভর কত 16 W/m, তাহলে কত আসে 0.5। তো এখানে বসায় দেই 3/2 × 0.5। আর এর মানটা কি হবে দেখো, গতিশক্তি আবার জুল চাইছে, দেখো এখানে অনেকে ভুল করে 0.0821, এখানে আর কিন্তু এসআই এককে বসবে, এসআই এককে কি 8.314, এই জিনিসটা ভুল করা যাবে না। 27 ডিগ্রি সেলসিয়াস মানে কি 300 কেলভিন 273 এর সাথে। তো টোটালটা কত আসে দেখি, 1.5 × 0.5 × 8.314 × 300, তাহলে আমাদের কত আসে ভাইয়া সুন্দরভাবে 1870.65 জুল। ওকে, 1870.65 জুল। ইজি না, মজা লাগতেছে না? দেখছো কত দ্রুত হয়ে যাচ্ছে আমাদের। তারপর দেখো কোন তাপমাত্রায় একটি অণুর গতিশক্তি 0 হবে? তো আমরা কি জানি 0 কেলভিন তাপমাত্রায়, কারণ গতিশক্তির সূত্র কি E = 3/2 nRT। তো তাপমাত্রার উপর ডিপেন্ড করতেছে, 0 কেলভিন তাপমাত্রায় কি হবে গতিশক্তিটা 0 হয়ে যাবে। কোন সমীকরণটি সঠিক নয়? দেখো গতিশক্তি E = 3/2 nRT আমরা জানি, ঠিক আছে। 1 মোল হলে 3/2 RT হবে। তারপর দেখো 1 মোলের ক্ষেত্রে 3/2 RT। আবার 1 মোলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, PV = RT না, nRT যেহেতু 1 মোলের ক্ষেত্রে PV = RT লিখতে পারি, সো 3/2 PVও লিখতে পারি। ওকে, তো আবার দেখো হাফ mc² লিখতে পারি, কোনো সমস্যা নেই, গতিশক্তি E = ½ mc², বাট 3/2 RT/m কখনো লিখতে পারি, এটা কিন্তু লিখতে পারি না। সো এটা ভুল, সঠিক নয় চাইছে, বুঝে গেছে? যেটা নয় চাইছে এই জিনিসটা একটু ভালোভাবে অবজার্ভ করবা তোমরা। কক্ষ তাপমাত্রায় নাইট্রোজেনের একটি অণুর গতিশক্তি কত আর্গ? প্রশ্নটা কি চাইছে, আর্গে চাইছে। সো আমরা গতিশক্তি E = আমরা কি জানি 3/2 nRT। আমাদের রেজাল্টটা কিসে আসবে, জুলে। জুলে যেটা আসবে সেটা তুমি যদি 10⁻⁷ দিয়ে ভাগ করে দাও তাইলে আর্গে এসে পড়বে, বুঝতে পারছো? সো আমাদের 3/2 n এর মান কত, n এর জায়গায় আমি x/n দিতে পারি r × t, তাই না? তো দেখো 3/2 x কত, একটি অণু, তাই না, একটি অণু, ডিভাইডেড বাই আমি 6.02 × 10⁻23 দিয়ে দিলাম অ্যাভোগাড্রো সংখ্যা, আর কত 8.314, আর তাপমাত্রা কত 298 হবে। কারণ কি কক্ষ তাপমাত্রা বলে দিস, কক্ষ তাপমাত্রা মিন্স কি 25 ডিগ্রি সেলসিয়াস মানে কি 298 কেলভিন, বুঝে গেছে স্যার? সো এখন আমি জাস্ট ক্যালকুলেশন করব, আমি 3 × 8.314 × 298, ওকে এইগুলোই তো উপরে আছে, ভাগ 2 × 6.02 × 10⁻23, 6.17 × 10⁻21 জুলে আসছে। কিন্তু আমাদের প্রশ্নটা কি চাইছে, আর্গে। তো এটা 10⁻⁷ দিয়ে যদি ভাগ করি 1 × 10⁻⁷, তাহলে কত আসে 6.17 × 10⁻14 আর্গ আসে, বুঝে গেছে? সো অ্যান্সার কি ডি নাম্বারটা। সো একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর্গে চাইছে উত্তরটা। পরেরটা যদি দেখি, স্থির তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি? এখন দেখো এখানে কার আরএমএস বেগ বেশি। সো গতিবেগ কার বেশি হবে, হালকা গ্যাস, অলওয়েজ মাথায় রাখবে হালকা গ্যাসের ব্যাপন হার বেশি, হালকা গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ আরএমএস বেগ বেশি। সো এই জিনিসটা মাথায় রাখলেই হবে। সো হাইড্রোজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন ডাইঅক্সাইড। দেখো হাইড্রোজেন বহর কত 2, নাইট্রোজেন 28, কার্বন ডাইঅক্সাইড 44, অ্যান্সার কি এ নাম্বারটা, একদম সিম্পলি। পরেরটা যদি দেখি, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগের মান কত? সো একটা অঙ্ক করাই, দেখো CRMS = √3RT/m। তো এখানে অক্সিজেনের চাইছে। এখন একটা জিনিস এইখানে সবাই ভুল করে, দেখো আর এর মানে 8.314ই বসাবা, যেহেতু এসআই একক, 27 ডিগ্রি মানে কি 300 কেলভিন,
এইখানে অক্সিজেনের ভর কত 32, তো অনেকে 32 বসায় দেয়, বাট এসআই এককে ভরের এককে কেজি, মানে 10⁻³ তোমার কেজিতে নিতে হবে, বুঝা গেছে? গ্রামে রাখলে হবে না কিন্তু। সো এইটাই খেলাটা, এই কারণে এই প্রশ্নগুলো দেয়। 3 × 8.314 × 300 ডিভাইডেড বাই 32x⁻³ তাহলে কত আসে ভাইয়া? 483.56, 483.56, এত কি মিটার পার সেকেন্ড। ক্লিয়ার স্যার? ক্লিয়ার। পরের অঙ্ক দেখি। দেখো এইখানে এই অঙ্কটাও সোজা, একটা টুইস্ট আছে যে সেন্টিমিটার পার সেকেন্ডে আছে। তো তুমি একটু আগে উত্তরটা কিসে পাইছো? মিটার পার সেকেন্ডে না? সো তোমাকে এটাকে আগে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তো মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হবে? জাস্ট সিম্পল এই যে ভ্যালুটাকে 100 দিয়ে ভাগ করবো, তাহলে 493.3 মিটার পার সেকেন্ডে পাবা। কারণ সেন্টিমিটার থেকে মিটারে গেলে কত? 100 দিয়ে 1 মিটার সমান 100 সেন্টিমিটার না? এভাবে ভাগ করতে হয়। 0°C তাপমাত্রা বলে দিচ্ছে একটি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ প্রতি সেকেন্ডে এত হলে গ্যাসের আণবিক ভর কত। এখন দেখো CRMS = √3RT ডিভাইডেড বাই m। এখন m চাইছে, তাই না? তো আমি m = লিখতে পারি না, ধরো হচ্ছে 3RT ডিভাইডেড বাই কি c²। ওকে, RMS আর লিখলাম না। তো এখন দেখো জাস্ট হিসাবটা সহজ, আর এর মান কত দিবা? 8.314, তাপমাত্রা 273, কারণ কি 0°C, আর এটা তো 493.3, এটা হোল স্কোয়ার দিয়ে দিবা। সো ক্যালকুলেশন করো, তুমি রেজাল্ট পেয়ে যাবা 3 × 8.314 × 273 ডিভাইডেড বাই 493.3, এটার হোল স্কোয়ার কত আসে স্যার? 0.027 বা 0.028। এটা কিসে আসবে বলো তো? 0.028, এটা কেজিতে আসবে কিন্তু, হ্যাঁ, কারণ কি ভর কেজিতে আসতেছে। এখন এটা যদি গ্রামে নাও, 28 গ্রাম 1000 দিয়ে গুণ করলে গ্রামে পেয়ে যাবা। সো অ্যান্সার কি? সি নাম্বারটা। সো ঘাবড়ানোর কোনো কারণ নাই, বুঝতে পারছেন স্যার? পরেরটা দেখি। 300 কেলভিন তাপমাত্রায় হিলিয়াম ও অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত কত? তো দেখো একদম CRMS = √3RT ডিভাইডেড বাই m, আমরা সূত্র জানি। তো দেখো তাপমাত্রা কিন্তু দুইটার জন্য সেম, আবার 3 ও ধ্রুবক, আরও ধ্রুবক। তাহলে দেখো C অফ অক্সিজেন ডিভাইডেড বাই হিলিয়াম আর অক্সিজেন অনুপাত চাইছে, তাই না? সো C অফ হিলিয়াম ডিভাইডেড বাই C অফ অক্সিজেন আমি লিখতে পারি না m অফ অক্সিজেন ডিভাইডেড বাই m অফ হিলিয়াম, কারণ কি ব্যস্তানুপাতিক, তো বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো হিলিয়ামের জায়গায় অক্সিজেন লিখছি, অক্সিজেনের জায়গায় হিলিয়াম লিখছি। তাহলে কত আসে? অক্সিজেনের ভর কত স্যার? 32, হিলিয়ামের ভর কত? 4, তো 4 × 8 = 32, তো √8/1, তো √8:1 আসে, তাই না? অ্যান্সার কি? বি নাম্বারটা। সিম্পল, বোর্ডের প্রশ্নগুলো সহজ আসবে, তোমাকে সবগুলা টাইপ করে যেতে হবে, বুঝতে পারছো স্যার? অ্যাসিড বৃষ্টির বেলায় অধঃক্ষেপণ বৃষ্টিতে পিএইচ এর মান কত হতে পারে? অ্যান্সার হচ্ছে 5.3। একদম মুখস্থ বিদ্যা, এগুলো পড়ে ফেলবা। নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড। আমরা জানি সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তবে দেখো লুইস অ্যাসিড কোনটি? আমরা জানি যার অষ্টক সংকোচন রয়েছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে কিন্তু অষ্টক পূরণ হয় নাই, ঠিক আছে? এর সবচেয়ে বাইরের স্তরে 6টা ইলেকট্রন। সো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, এই এক্সাম্পলগুলো সবচেয়ে বেশি আসে। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, এরা কি লুইস অ্যাসিড। দেখো আরেকটা এক্সাম্পল আসছে, লুইস অ্যাসিড কোনটি? দেখো বোরন ট্রাইফ্লোরাইড, বোঝা গেছে? এরা কি লুইস অ্যাসিড। এই দুটো এক্সাম্পল অনেক বেশি আসে। তারপরে দেখো বিক্রিয়াটি অনুবন্ধীয় অম্ল। দেখো অনুবন্ধী অম্ল আর অনুবন্ধী ক্ষার আমাদের বের করতে বলে। মনে রাখবে এই যে তীর চিহ্নের ডান পাশে সবসময় অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী ক্ষার থাকবে। অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী ক্ষার কই থাকবে? অলওয়েজ তীর চিহ্নের ডান পাশে। তো মনে রাখবা অম্লের সবসময় একটা হাইড্রোজেন বেশি থাকবে। তোমার কাছে যদি অনুবন্ধী অম্ল চায়, একটা হাইড্রোজেন যোগ করে দিবা। তোমার কাছে যদি অনুবন্ধী ক্ষার চায়, একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিবা। একদম সিম্পল হিসাব। অম্লের হাইড্রোজেন বেশি থাকে, এটা একটু টেকনিকটা মাথায় রেখে দাও যে অ্যাসিডের হাইড্রোজেন বেশি, অ্যাসিডের একটা H+ বেশি থাকে। সো এই টেকনিকটা মাথায় রাখলেই হয়ে যাবে। আর ক্ষারের কি হবে? কম। তো এখন দেখো এই বিক্রিয়ায় অনুবন্ধীয় অম্ল কোনটি? দেখো এই দুইটার ভিতরেই তো পেয়ার, তাই না? এখন দেখো অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়ন, কার হাইড্রোজেন বেশি? ওর হাইড্রোজেন 4টা, ওর 3টা। তাহলে এটা কি? অনুবন্ধী অম্ল। বুঝে গেছে? অনুবন্ধী অম্ল। দেখো এই টেকনিক দিয়ে অনেকগুলো সলভ করাবো। সো অনুবন্ধী অম্ল মানেই কি? একটা হাইড্রোজেন বেশি। অ্যান্সার কি? এ নাম্বারটা। পরেরটা দেখো, এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল কোনটি? রিপিট আসছে এটা, ঠিক আছে? পরের প্রশ্নটা দেখি। সালফেটের অনুবন্ধী অ্যাসিড।
তা আমি কি বলছি, অনুবন্ধী অ্যাসিড বের করতে গেলে একটা হাইড্রোজেন যোগ করে দিবা, HSO3 মাইনাস, আগে 2 মাইনাস ছিল, একটা হাইড্রোজেন দাও, একটা মাইনাস কমছে। তো দেখো HSO3 মাইনাস, এটাই কি অনুবন্ধী অম্ল, বুঝা গেছে? অম্ল যখনই বলবে একটা হাইড্রোজেন যোগ করে দিবা, ক্ষার হইলে একটা হাইড্রোজেন বাদ দিব। তারপর দেখো এই যে NO2 মাইনাস, এই আয়নের অনুবন্ধী অম্ল কোনটা, তাহলে কি একটা হাইড্রোজেন যোগ করে দাও, HNO2, হাইড্রোজেন যোগ করলে একটা মাইনাস কমবে, তাই না? HNO2, দেখো অনুবন্ধী অম্ল পেয়ে গেছি। একদম সিম্পল, টেকনিকটা মজা না ভাইয়া? টেকনিকটা মজা কিনা? এই টেকনিকে দেখবা সব সলভ হয়ে গেছে। হাইড্রোক্সাইডের অনুবন্ধী ক্ষার কোনটি, একটু ভালোভাবে বুঝো। হাইড্রোক্সাইডের অনুবন্ধী ক্ষার কোনটি? ক্ষার মানে কি, হাইড্রোজেন বাদ দিতে হবে, অর্থাৎ OH মাইনাস আছে, অক্সিজেন 2 মাইনাস। কেন? হাইড্রোজেন একটা বাদ দিলে হাইড্রোজেন সরায় নিলে মাইনাস বাড়ে, হাইড্রোজেন সরায় নিলে কি হয়, মাইনাস বাড়ে, অক্সিজেন 2 মাইনাস। পরেরটা যদি দেখি, এটার কি চাইছে আবার অনুবন্ধী ক্ষারক, হাইড্রোজেন সরায় নাও, তাহলে কি হবে, তোমরাই বলো, CO3 একটা মাইনাস বাড়ায় দিবা, 2 মাইনাস। বুঝে গেছে? আছে অ্যান্সার কি, ডি নাম্বারটা। পানি ভাত না ভাইয়া? একেবারে পানি ভাত কিনা। পরেরটা দেখেন, H2CO3 কার্বনিক অ্যাসিড প্লাস পানি, বাইকার্বনেট প্লাস হাইড্রোনিয়াম আয়ন, এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? কি বলছে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে কোনটা সঠিক? তো এখন একটু খেয়াল করো, তুমি আগে পেয়ারটা করো। এইখানে কি, এটা অ্যাসিড, কারণ এটার হাইড্রোজেন বেশি, এটা কি অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষার। এটা কি দেখো তো, বেস, আর এটা হাইড্রোজেন বেশি, তাই না? এটা কি অনুবন্ধী অ্যাসিড। ওকে, এখন দেখো H2CO3 এর অনুবন্ধী ক্ষারক, H2CO3 এর অনুবন্ধী ক্ষারক HCO3 মাইনাস, এটাই সঠিক। বাকিগুলো দেখি, H2 এর অনুবন্ধী ক্ষারক H3O প্লাস, না, অনুবন্ধী সবসময় ডানে থাকে। পানির অনুবন্ধী ক্ষারক কি হবে, একটা হাইড্রোজেন বাদ দিবা, OH মাইনাস হবে, বুঝা গেছে? তারপর দেখো H2CO3 এর অনুবন্ধী অম্ল কি হবে, অনুবন্ধী অম্ল হইলে তো একটা হাইড্রোজেন যোগ করতে হবে, এটা তো হবেই না, একটা হাইড্রোজেন কমছে। এখানে পানি অ্যাসিড রূপে কাজ করে না, পানি ক্ষার রূপে কাজ করে। বুঝা গেছে? অ্যান্সার কি, এ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এইভাবে বুঝে 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 পড়তে হবে, না বুঝে পড়লে সব মাথার উপর দিয়ে চলে যাবে। কোনটি লুইস ক্ষারক? মনে রাখবা, যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে তারা হচ্ছে লুইস ক্ষারক। যেমন অ্যামোনিয়া লোন পেয়ার ইলেকট্রন আছে বা মুক্তজোড় ইলেকট্রন আছে, ফসফিন মুক্তজোড় ইলেকট্রন আছে, এরা হচ্ছে লুইস ক্ষারক। দেখো লুইস বেস, অ্যামোনিয়া। পরের প্রশ্নে যাই, পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কোনটি? আমরা জানি বাইকার্বনেট যেগুলো আছে, বাইকার্বনেটগুলো হচ্ছে পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী। অলওয়েজ মাথায় রাখতে হবে, বাইকার্বনেটগুলো পানির অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী। পানিতে অস্থায়ী ক্ষরতার জন্য কোনটি দায়ী? দেখো এই যে বাইকার্বনেট কই আছে, দেখো ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, একদম ইজি, দেখবা পড়তে পড়তেই সব হয়ে যাচ্ছে। পরেরটা যদি দেখো, নিচের উদ্দীপকটি পড়ো এবং এই প্রশ্নটার উত্তর দাও। অ্যামোনিয়া বাইকার্বনেট, অ্যামোনিয়াম আয়ন কার্বনেট, উদ্দীপকে কোনটি উভধর্মী পদার্থ? দেখো এই বাইকার্বনেটের দিকে তাকাও, সে একবার কি হিসেবে কাজ করতেছে, এখানে অ্যাসিড হিসেবে কাজ করতেছে, কারণ কি এখানে এই যে একটা হাইড্রোজেন কমে গেছে। এই বাইকার্বনেট সে একবার বেস হিসেবে কাজ করতেছে, কারণ কি এখানে একটা হাইড্রোজেন বেড়ে গেছে, এটা অ্যাসিড হয়েছে। সো এটা কি উভধর্মী হিসেবে কাজ করতেছে না? সো অ্যান্সার কি, বাইকার্বনেট। পরেরটা দেখো, বৃষ্টির পানির পিএইচ কত? বৃষ্টির পানির পিএইচ 8.5, 7.5, 6.5, 7। সো 6.5, অলওয়েজ মাথায় রাখবা 6.5। তারপর দেখো, হু কর্তৃক অনুমোদিত পানযোগ্য পানির পিএইচ সীমা কত? পানযোগ্য পানির পিএইচ সীমা আমরা কি জানি, 6.5 থেকে 8.5, 6.5 থেকে 8.5। পরের প্রশ্ন, পানিতে দ্রবীভূত অক্সিজেন কি নামে পরিচিত? ডিজলভড অক্সিজেন, ডিও নামে পরিচিত। বুঝা গেছে? এখন দেখো, পানিতে আদর্শ ডিও এর মান ppm এককে কত? পানিতে আদর্শ ডিও এর মান হচ্ছে 6 ppm। অলওয়েজ মনে রাখবে, এগুলো মুখস্থ বিদ্যা, পড়তে পড়তে হয়ে যাবে। কোনটি পানিতে ডিও এর পরিমাণ হ্রাস করে? মনে রাখবা, পানিতে ডিও এর পরিমাণ হ্রাস করে হচ্ছে জৈব দূষক, কারণ ডিজলভড অক্সিজেন কমে যায় কি, জৈব দূষককে ভ্যানিশ করতে গিয়ে। তারপর দেখো, আদর্শ পানির ডিও এর পরিসীমা কত? এটা হচ্ছে 4 থেকে 8 মিলিগ্রাম পার লিটার, আদর্শ পানির ডিও এর পরিসীমা। জৈব এবং অজৈব উভয় ধরনের জারণের জন্য অক্সিজেনের পরিমাণটা কি আমরা কি বলি, সিওডি। ডিও শুধু জৈব দূষক, ডিও ডিজলভড অক্সিজেন, আর সিওডি আবার জৈব দূষককে ভ্যানিশ করার জন্য বিওডি, আর হচ্ছে সিওডি হচ্ছে জৈব এবং অজৈব দূষক দুইটাকে জারণ করার জন্য। পানীয় জলে হুয়ের অনুমোদিত সিওডি এর সর্বোচ্চ মান কত? এটা হচ্ছে 10 ppm। বুঝে গেছে? এই জিনিসগুলো মনে রাখতে হবে। পানির বিশুদ্ধতার মানদণ্ড সম্পর্কে কোনটি সঠিক? তাপমাত্রা বৃদ্ধিতে, এটা অলওয়েজ মনে রাখবা, সিওডি এর মান বিওডি এর মান অপেক্ষা বেশি হয়, কারণ কি বিওডি শুধুমাত্র জৈব দূষকের জারণ ঘটায়,
আর সিওডি কি করে, জৈব এবং অজৈব দুই ধরনের দূষকের জারণ ঘটায়। এগুলা একাডেমিক ক্লাসে তোমাদের বলছিলাম। তারপর দেখো কৃষিকাজে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড আমরা কি করি, টিডিএস, টোটাল ডিজলভ সলিড, এটা হচ্ছে কৃষিকাজে। তারপর দেখো হু অনুমোদিত টিডিএস এর সর্বোচ্চ মান কত, 500 ppm। এগুলো মুখস্থ, দেখবা অনেকবার আসছে কলেজে। এবং আমাদের আজকের দিনের লাস্ট প্রশ্ন, হু এর পরিসংখ্যান অনুযায়ী পিপিএম এককে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা কত? হু অনুযায়ী 0.05 আর বাংলাদেশে 0.01। সো এই ছিল পরিবেশ রসায়ন ওয়ান শট এমসিকিউ ক্লাস। ইনশাল্লাহ বাকি ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো শেষ করেই আমরা দ্রুত ওয়ান শট সিকিউ ক্লাসগুলোও নিব। আর যারা ভাইয়ার সাথে হচ্ছে পুরা কেমিস্ট্রি জার্নিটা, ভার্সিটি অ্যাডমিশন, তোমার যদি টার্গেট হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়, ইদার যদি মেডিকেলও টার্গেট হয়, তুমি আমার এই ভার্সিটি কোর্সটায় জয়েন করে ফেলতে পারো। ইনশাল্লাহ খুব সুন্দর একটা লম্বা একটা জার্নি হবে। সো সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।